আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করব হচ্ছে ফিনান্সের উপরে। আজকে মূলধন বাজেটিং এর একটা থিওরিটিক্যাল ক্লাস এর আগে আমরা করছি। আজকে আমরা মূলত একটু ম্যাথমেটিক্যাল পার্টের দিকে একটু যাব। ফিনান্স ক্লাস হচ্ছিল না, এইচএসসি স্টুডেন্টরা বারবার ফিনান্স ক্লাসের ব্যাপারে রিকোয়েস্ট করতেছিল, তাই আজকে ফিনান্স ক্লাসে চলে আসলাম। আমাকে একটু শুরুতে সবাই একটু কমেন্টে জানাবো আমার সাউন্ড আসলে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানায় সবাই। সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানায় সবাই। আর যারা যুক্ত হয়ে যাব কাইন্ডলি সবাই লাইভটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, এবং আমরা 10টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেই। আর ফিনান্স ক্লাসে যে বিষয়টা হয়, রেসপন্স একটু কম থাকে, এই জন্য কিন্তু আলটিমেটলি দেখবেন অনলাইনে কোনো জায়গায় কিন্তু ফিনান্স ক্লাস হয় না, মানে কোনো প্ল্যাটফর্মই ফিনান্স ক্লাস নিতে চায় না। আর আমিও খুব একটা বেশি ফিনান্স ক্লাস যে নেই তা না। তারপরেও ছেলেপেলেদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকের এই ফিনান্স ক্লাসটা নেওয়া। আমি চেষ্টা করব পুরো চ্যাপ্টারটাই আসলে শেষ করে দেওয়ার। আজকে না পারলেও আরেকটা ক্লাসে, মানে পুরোপুরি যেন শেষ হয়ে যায়। 2-3টা ম্যাথের মাধ্যমে আমরা পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। সবাই একটু শেয়ার করে দেই। আর আজকের ক্লাসের রেসপন্স ভালো হলে আমরা ফিনান্স ক্লাসটা কন্টিনিউ করব, নয়তো আমরা ফিনান্স ক্লাসটা কিন্তু আমরা বাদ দিয়ে অ্যাকাউন্টিং এর দিকে আমরা মুভ করব। ওকে, যারা যুক্ত হচ্ছে প্লিজ কাইন্ডলি লিফির রহমান, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানায় সবাই। গতকালকে একটা ক্লাস নিয়েছি পেড কোর্সে, কিন্তু সারাক্ষণ ক্লাস নেওয়ার পরে শুনি যে আমার সাউন্ডই শোনা যায়নি। সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেই। আজকের এই ম্যাথমেটিক্যাল অংশগুলা আপনারা যারা অনেকেই শিক্ষক নিবন্ধন দিবেন তারাও ক্লাসে যুক্ত হয়েছেন, এগুলো আপনাদের ইনশাল্লাহ আপনাদের ম্যাথমেটিক্সের জন্য অনেক কাজে আসবে। স্পেশালি যারা কলেজ লেভেলে পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক বেশি হেল্প হবে। ওকে, একটু সবাই শেয়ার করে দেই। আচ্ছা, অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছে। মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং এর আমরা গত ক্লাসে আমরা যেটা করছি শুধু এমসিকিউ পড়ছিলাম। আমরা আমরা বলছিলাম যে এটার সিকিউ ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের শেষ করে দিব। তো দেখা যায় যে এটা হয় ফিনান্স ক্লাসে উপস্থিতি মারাত্মক লেভেলের কম থাকে। এই জন্য কিন্তু বরাবরই বলি যে ফিনান্স ক্লাসটা নিতে এতটা আগ্রহ কাজ করে না, কারণ আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে এই ক্লাস কন্টিনিউ হবে কিনা, কি শেষ চলবে না। তো যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শেষ করার চেষ্টা করব, যেহেতু এইটাতে স্টুডেন্ট একটু কমই থাকে। তো মূলধন বাজেটিং এর আমরা গত ক্লাসে যেটা করছি, আমরা সবগুলো থিওরি পড়ে শেষ করার চেষ্টা করছিলাম। এই মূলধন বাজেটিং বলতে আমরা কি বলছিলাম, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলা হয়। তো এই মূলধন বাজেটিং এর এই বিষয়টা আমরা এখানে মূলত যে বিষয়গুলো পড়ছিলাম, যে মূলধন বাজেটিং এর কিছু টেকনিক ছিল, পদ্ধতি। মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম আপনাদের কি মনে আছে? কারণ এই পদ্ধতিগুলোর উপর বেস করেই কিন্তু আমি ম্যাথ গুলা করবো। মূলধন বাজেটিং এর যে টেকনিক গুলা ছিল সেই টেকনিক গুলোর উপর বেস করেই কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে। তো আমার যে বিষয়টা ছিল, আমরা যখন মূলধন বাজেটিং চ্যাপ্টারটা পড়ছি আমরা বলছিলাম এই পদ্ধতিগুলো হচ্ছে দুই প্রকারের। ঠিক আছে, এই দুই প্রকারের পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ছিল সনাতন, সনাতন বা অবাট্টাকৃত পদ্ধতি। অবাট্টাকৃত পদ্ধতি, সনাতন বা অবাট্টাকৃত পদ্ধতি, এগুলো আপনাকে জানতে হবে। এই সনাতন বা অবাট্টাকৃত পদ্ধতি কি ছিল? গড় মুনাফার হার, গড় মুনাফার হার ছিল। আরেকটা ছিল হচ্ছে পে ব্যাক সময়। এটা ছিল কি? পে ব্যাক সময়।
এই দুইটাকে বলা হচ্ছে সনাতন বা অবাট্টাকৃত পদ্ধতি। এই দুইটাকে কি বলা হয়? পানি উন্নয়ন বোর্ডে এক্সাম দিয়েছিলাম, ওখানে মূল্যবাজার থেকে এসেছিল। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শুধু চাকরি পরীক্ষা, একাডেমিক লাইফে না, চাকরি পরীক্ষারও বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো আসে। সো আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে কিন্তু আমি বলছি যে ফিনান্স ক্লাসগুলো কন্টিনিউ করব, কারণ অ্যাকাউন্টিং এর মতো ফিনান্স ক্লাসে কিন্তু রেসপন্স পাওয়া যায় না। সো না পাওয়া গেলে আলটিমেটলি কিন্তু আমি ফিনান্স ক্লাসগুলো কষ্ট করে নিব না, কারণ উপস্থিতি না থাকলে ক্লাস করাইতে কিন্তু আসলে তেমন একটা ভালো লাগে না। সবাই একটু শেয়ার করে দেয়, আমরা দেখি কোনোভাবে আমাদের ক্লাসে উপস্থিতি আজকে বাড়ানো যায় কিনা। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় যার যার জায়গা থেকে। তাহলে সনাতন পদ্ধতি হচ্ছে দুইটা, মনে রাখবেন, এগুলো এমসিকিউতে আসবে। সনাতন পদ্ধতি বা অবাট্টাকৃত পদ্ধতি, ইংলিশে বলা হয় নন ডিসকাউন্টিং টেকনিক। ঠিক একইভাবে আরেকটা পদ্ধতি গুলো হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি বলা হয়, বাট্টাকৃত পদ্ধতি। ঠিক আছে, সো বাট্টাকৃত পদ্ধতি হচ্ছে সাধারণত তিনটা। একটা হচ্ছে এনপিভি, নিট বর্তমান মূল্য, আর দুই নম্বর হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার, অথবা এটাকে আমরা বলছি আন্ত আয়ের হার। আর তিন নম্বর হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন ক্ষমতার সূচক, প্রফিটাবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতার সূচক। এই তিনটাকে বলা হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি, এই দুইটাকে বলা হচ্ছে অবাট্টাকৃত পদ্ধতি। বাট্টাকৃত আর অবাট্টাকৃত কেন বলা হয়, এই দুইটার একটা বিষয় বলছিলাম আমরা, যে এই পদ্ধতি দুইটা অর্থের সমমূল্যকে বিবেচনা করে না। কি করে না? অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না, অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না এই দুইটা পদ্ধতি। আর এরা কি করে? অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, অর্থের সময় মূল্যকে বিবেচনা করে। ঠিক আছে, আরেকটা জিনিস খুব ক্লিয়ার করে মনে রাখতে হবে, এই তিনটা পদ্ধতির অঙ্ক করার জন্য আমাকে একটা কি লাগবে? একটা স্পেসিফিক রেট লাগবে, যে রেটটাকে আমরা বলি বাট্টার হার, সুদের হার, তারপরে ধরেন বলতে পারি সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয়, এরকম একটা রেট আমার লাগবে এই তিনটা অঙ্ক করার জন্য। কিন্তু এই অঙ্কগুলো করার জন্য বেসিক্যালি আমার কোনো কি দরকার নাই, কোনো পার্সেন্টেজের দরকার নাই, কোনো সুদের হারের দরকার নাই, কোনো সুযোগ ব্যয় দরকার নাই, কোনো বাট্টার হারের দরকার নাই। আমরা হার ছাড়াই এই দুটো অঙ্ক আমরা করতে পারবো। তাহলে দেখেন, এই জায়গাটা যা আলোচনা করলাম এখান থেকে কিন্তু আপনি প্রশ্ন কমন পাবেন একবারে ফরজ, যে সনাতন বা অবাট্টাকৃত পদ্ধতি হচ্ছে দুইটা, গড় মুনাফার হার, আর হচ্ছে পেব্যাক সময়। আর বাট্টাকৃত পদ্ধতি হচ্ছে এনপিভি, নিট বর্তমান মূল্য, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ বা আন্ত আয়ের হার, আর হচ্ছে পিআই, প্রফিটাবিলিটি ইন্ডেক্স, অথবা এটা কি মুনাফা অর্জন ক্ষমতা সূচক। এই তিনটাকে বাট্টাকৃত পদ্ধতি বলা হয়, কারণ এরা কি করে? অর্থ সমমূল্যকে বিবেচনা করে। আর এদেরকে কি বলা হয় না? এদেরকে অবাট্টাকৃত পদ্ধতি বা সনাতন পদ্ধতি বলা হয়। হ্যাঁ, তো এটাকে ট্রেডিশনাল মেথড বলা হয়, নন ডিসকাউন্টিং টেকনিক। এটাকে বলা হচ্ছে মডার্ন টেকনিক বা ডিসকাউন্টিং টেকনিক বলা হয়। সো আপনারা এইচএসসি লেভেলে যারা আছেন, যারা পড়বেন, তো তাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, শুধু আমরা 1, 2, 3, 4 এই চারটা পদ্ধতি কিন্তু আমাদের আলোচনা করা হয় বা আমাদের প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন কিন্তু আমাদের আসে না। সুতরাং আজকের ক্লাসে আমি যেটা করব, এই প্রথম দুইটা টেকনিক আমি একেবারে জিরো থেকে শেষ করার চেষ্টা করব, পরের একটা ক্লাসে এই দুইটা টেকনিক শেষ করব। ঠিক আছে, একটা ক্লাসে এমসিকিউ শেষ করলাম, একটা ক্লাসে এই দুইটা টেকনিক শেষ করব, একটা ক্লাসে এই দুইটা টেকনিক শেষ করব। ধারাবাহিকভাবে এই তিনটা ক্লাস যারা করবেন তাদের এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ পুরোপুরি কভার হয়ে যাবে। তাহলে চলেন আমরা প্রথমে যে কাজটা করব, আমাদেরকে বের করতে বলছে পে ব্যাক সময়। কি বের করতে বলছে দেখেন তো, ক্লাসে যদি মনোযোগ সহকারে একটু শেষ পর্যন্ত থাকতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখবেন। উপস্থিতি ভালোই হচ্ছিল, সবাই মনে হয় একটু শেয়ার করতেছিলেন। আবার একটু চেষ্টা করি, সবাই একটু শেয়ার করি, পরিচিতজনদেরকে মেনশন করি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকলে ভালো কিছু আমরা শিখে যাব। এখন দেখেন, এই পে ব্যাক সময় নির্ণয় করার জন্য খেয়াল করেন, পে ব্যাক সময়। তো এই পে ব্যাক সময়টা কি? আমরা পড়ছিলাম যে এই পে মানে হচ্ছে যে টাকাটা প্রদান করা হয়েছে ওই টাকাটা ব্যাক করতে যে সময় লাগে, অর্থাৎ বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসে, বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসে তাকে কি বলা হয়? তাকে পিবিপি বলে। ঠিক আছে, পিবি মানে পেব্যাক পিরিয়ড অথবা পেব্যাক সময়, অথবা পেব্যাক সময় আরেকটা নাম আছে, পরিশোধকাল বলে। কি বলে? পরিশোধকাল। আমি একটা মেথডের মাধ্যমে তার যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের নিয়ম আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করবো, সবাই গুরুত্ব সহকারে খেয়াল করবেন। তাহলে বিনিয়োগকৃত অর্থ মানে হচ্ছে পে, এটা ব্যাক করতে মানে ফেরত আসতে যে সময় লাগে ওই সময়টার নাম হচ্ছে পেব্যাক সময় বা পরিশোধকাল।
এই জন্য বলা হচ্ছে যে প্রকল্পের পরিশোধকাল যত কম ওই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। মনে রাখবেন, দুইটা প্রকল্প পাশাপাশি রাখা আছে। ধরেন এ প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে 5 বছরে, বি প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে 4 বছরে, তাহলে আপনি কোন প্রকল্প গ্রহণ করবেন? বি প্রকল্প। কারণ 4 বছরে যখন আপনার ফেরত চলে আসবে আসল টাকা বা পুঁজি, এর পরের বছর থেকে কিন্তু আপনার মুনাফা হতে থাকবে। কিন্তু যেটাতে 5 বছর লাগতেছে আসল টাকা ফেরত আসতে, তাহলে মুনাফা হওয়া শুরু করবে 6 নাম্বার বছর থেকে। তাহলে আমাকে আরো 1 বছর বেশি অপেক্ষা করতে হইলো, আমার টাকাটা বেশি খাটাইতে হইলো। সেই জন্য বলা হচ্ছে যে প্রকল্পের পেব্যাক সময় বা পরিশোধকাল যত কম ওই প্রকল্পের গ্রহণযোগ্যতা তত বেশি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই পেব্যাক সময় নির্ণয় করার জন্য পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা পদ্ধতি? দুইটি সূত্রের মাধ্যমে এই পেব্যাক সময় নির্ণয় করা যায়। তাহলে কয়টি পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি কি খেয়াল করেন। 1 নাম্বার, আরেকটা জিনিস সবার আগে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখা, সেটা হচ্ছে এই পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমার কি লাগবে? নগদ প্রবাহ লাগবে। কি লাগবে? নগদ প্রবাহ লাগবে। এটা সবার মনে রাখতে হবে। নগদ প্রবাহ মানে নগদ আন্তঃপ্রবাহ। নগদ প্রবাহ বলতে কি বলছি? নগদ আন্তঃপ্রবাহ। কোন ধরনের মুনাফার মাধ্যমে কিন্তু আপনি পেব্যাক সময় নির্ণয় করতে পারবেন না। আপনার ক্যাশ ফ্লো লাগবে। কি লাগবে? ক্যাশ ফ্লো মানে ক্যাশ ইনফ্লো, যে টাকাটা আপনার কাছে আসে সেই টাকাটা লাগবে। ওকে, সো একটু পরে আমরা দেখবো কিভাবে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হয়। যদি প্রশ্ন দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে নগদ আন্তঃপ্রবাহ আমাকে নির্ণয় করে নিতে হবে। ওকে, সো এখানে খেয়াল করেন, পরিশোধকাল বা পেব্যাক সময় নির্ণয় করার পদ্ধতি বললাম দুইটা। একটা হচ্ছে এই যে নগদ আন্তঃপ্রবাহ, এই নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয়, নগদ আন্তঃপ্রবাহ যদি কি হয়? নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয়, তাহলে নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয় তখন এটা সাধারণত ম্যাথে আসবে না। নগদ আন্তঃপ্রবাহ যদি কি হয়? প্রবাহ সমান। যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয় তখন পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হচ্ছে পিবিপি ইকুয়ালস টু প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে? মানে এটা হচ্ছে সব থেকে সহজ কাজ। যদি এটা এমসিকিউতে আসবে, এটা কোথায় আসবে? এটা আসবে এমসিকিউতে। ভালো করে খেয়াল করেন, আপনার যদি পেব্যাক সময় নির্ণয় করতে হয়, যদি আপনার কি লাগবে? পেব্যাক সময় নির্ণয় করতে আমার কি লাগবে? নগদ আন্তঃপ্রবাহ লাগবে। এই নগদ আন্তঃপ্রবাহের পরিমাণটা যদি সমান হয় তখন 5 বছরের অঙ্ক। এই যেমন এখানে 5 বছর দেওয়া আছে, প্রত্যেক বছর যদি এরকম আসতো 2000 2000 2000 2000 2000, এরকম যদি প্রত্যেক বছরের কথা আসতো 2000 করে আসতো, তাহলে আমরা পেব্যাক সময় নির্ণয় করার সময় এই সূত্রটা ব্যবহার করতাম। কিন্তু ধরেন 5 বছরের মধ্যে 4 বছর আসছে 2000 2000, কিন্তু পঞ্চম বছরে গিয়ে আসছে 3000, তখন কিন্তু আর এই সূত্র ব্যবহার করা যাবে না। মানে এই সূত্র ব্যবহার করার পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেক বছর সিমিলার অ্যামাউন্ট অফ মানি আমার ক্যাশ ইনফ্লো হইতে হবে, তাহলে আমরা এই টেকনিকটা ব্যবহার করতে পারবো। তাহলে খেয়াল করেন, নিবন্ধনের জন্য সবগুলো লাগবে। নিবন্ধনের জন্য সবগুলো লাগবে। আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন তো? গতকালকে কিন্তু সাউন্ড শোনা যায় না। প্লিজ সবাই একটু শেয়ার করে দেন। ফিনান্স ক্লাস নিতে গিয়ে এমনিতে ডিমোটিভেটেড হয়ে যায়। একটু শেয়ার করে দেন, পরিচিতজনদেরকে মেনশন করেন যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ওকে, নিবন্ধনের জন্য সবগুলোই লাগবে, কারণ নিবন্ধনের জন্য তার পুরো ম্যাথ আসবে না, কিন্তু আপনার এমসিকিউতে আসবে। আবার চাকরি পাইলে না আপনি স্টুডেন্টদেরকে পড়াইতে হবে না, এই জন্য পুরোটাই জেনে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। প্রাথমিক বিনিয়োগ মানে ধরেন কোন একটা প্রকল্পে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করছেন, আর ওই প্রকল্প থেকে প্রতি বছর 1 লাখ টাকা করে ফেরত আসবে। তাহলে এটার অঙ্কটা কি হবে? আমি প্রাথমিক বিনিয়োগ করছি 10 লাখ, তাহলে প্রাথমিক বিনিয়োগ 10 লাখ ডিভাইড বাই প্রতি বছর টাকা আসবে 1 লাখ করে, অর্থাৎ আন্তঃপ্রবাহ হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখ দ্বারা যদি আপনি ভাগ করে দেন তাহলে উত্তর হবে 10 বছর। তাহলে এইভাবে আপনার সাধারণত পেব্যাক সময় নির্ণয় করতে হবে যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি হয়? সমান হয়। কথা কি ক্লিয়ার? এখন সমান না হইলে কি হবে? সাধারণত সমান হবে না। সৃজনশীল প্রশ্নগুলো যখন আসবে তখন সমান হবে না, এটাই ধরে নিতে হবে। কারণ সমান না হইলে কি করতে হবে খেয়াল করেন। 2 নম্বর সূত্র আমরা কি ব্যবহার করব? নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে, ঠিক আছে, নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি অসমান হয়, এবার দেখলেন যে এক এক বছর এক এক রকমের টাকা আসছে, যে এরকম করে এক এক বছর এক এক রকম টাকা ফেরত আসছে, যদি এরকম হয় তখন পেব্যাক পিরিয়ড বের করার সূত্র হচ্ছে পিবিপি ইকুয়ালস টু এ প্লাস
NCO মাইনাসের সি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তাহলে সূত্রের আগে নমুনাটা দেখেন, সমান সমান আসলে কি, আর যদি অসমান টাকা আসে তাহলে আপনার কাজ কি, একটা হচ্ছে সমান আর হচ্ছে অসমান, বুঝতে হবে। বেসিক থেকে যদি না বুঝেন, ভিতর থেকে যদি না বুঝেন, আপনি কখন কোনটা ব্যবহার করবেন সেটা বুঝবেন না। প্রথমে কিন্তু একটা কথা বলছি, পেব্যাক সময় কি, পেব্যাক সময়ের ক্ষেত্রে আমি সিদ্ধান্ত কিভাবে নিব, এবং পেব্যাক সময় নির্ণয় করতে গেলে আমার কোন ধরনের সূত্র লাগবে, কি ইনফরমেশন লাগবে, আমি কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করতেছি। সবাই ক্লাসে মনোযোগ সহকারে থাকেন, ইনশাল্লাহ একবারে ক্লিয়ার হয়ে যাবে। সূত্রের বিস্তারিত, এই সূত্রটার বিস্তারিত আমি এখন এইভাবে বললে আপনি বুঝবেন না, আমরা এই প্রশ্নটা সমাধান করে সূত্রটা আপনাকে বিস্তারিত বুঝাবো। এই পর্যন্ত যা আলোচনা করলাম এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানান। এই পর্যন্ত যা আলোচনা করলাম এতটুকু আপনি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানান। যারা স্টিল লাইভটা শেয়ার করেন না, প্লিজ সবাই শেয়ার করে দেন। সবাই সবাই এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার আমরা হচ্ছে পরবর্তী প্রসেসে চলে যাব। ওকে, পরবর্তী প্রসেসে চলে যাব। ক্লিয়ার? ওকে, এবার আসেন একটা জিনিস একটু খেয়াল করেন প্লিজ, সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দিয়েন যদি ফিনান্স ক্লাসগুলো চান। কারা এইচএসসির স্টুডেন্ট আছেন আর কারা নিবন্ধনের, একটু কমেন্ট আমাকে জানেন, তাহলে আমি পার্টিসিপেন্ট কারা বেশি সেটা বুঝতে পারবো। এখন দেখেন আপনাদেরকে কি বের করতে বলছে, পে ব্যাক, সরি, গড় মুনাফার হার। গড় মুনাফার মানে ARR, এভারেজ রেট অফ রিটার্ন। দেখেন এনপিভি মানে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য কি লাগবে, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য লাগবে হচ্ছে নগদ প্রবাহ, মানে নগদ আন্তঃপ্রবাহ। আর গড় মুনাফার হার ARR নির্ণয় করার জন্য লাগবে হচ্ছে নিট মুনাফা। কি লাগবে? নিট মুনাফা। এটা খাতার মধ্যে স্পষ্ট করে লিখে রাখেন, কারণ প্রশ্নে যদি এই দুইটা দেওয়া না থাকে, আপনি এখন বের করবেন গড় মুনাফার হার, কিন্তু প্রশ্নে নিট মুনাফা দেওয়া নাই। নিট মুনাফা মানে হচ্ছে কর পরিবর্তী মুনাফা। নিট মুনাফা মানে কি? নিট মুনাফা মানে হচ্ছে কর পরিবর্তী মুনাফা। যদি প্রশ্নে নিবন্ধন, নেট প্রবলেম, নিবন্ধন, একটু প্লিজ এইচএসসির কারণে আছে একটু রেসপন্স করো। ওকে, সো এখানে এই দুটো জিনিস আপনি একটু স্পষ্ট করে মনে রাখেন। নগদ প্রবাহ লাগবে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য, আর গড় মুনাফার হার নির্ণয় করার জন্য লাগবে হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা মানে হচ্ছে কি? কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা। এই খুঁটিনাটি জিনিসগুলো না জানার কারণে আমরা অঙ্কগুলো করতে পারি না। এবং বিভিন্ন চাকরি পরীক্ষাও দেখবেন, যারা এই যে একজন বলতেছিলেন যে চাকরি পরীক্ষা দিয়েছেন কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসছে, আসতেই পারে বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষায় অ্যাকাউন্টিং ফিনান্স রিলেটেড যে চাকরিগুলো আছে সেখানে কিন্তু এটা আসে। আর এইচএসসি স্টুডেন্টদের জন্য তো এই চ্যাপ্টার ফরজ, এটা পরীক্ষায় আসবেই, তাই না? ওকে, ঠিক আছে। সবাই তো দেখি নিবন্ধন, এইচএসসির পোলাবাইন কই? ওকে, আমার ফ্রেন্ড ফোন দিচ্ছিল তাই বারবার ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, এতটুকু বোঝা শেষ। এখন আসেন আমি কিভাবে এই জিনিসগুলো ফাইন্ড আউট করব, কিভাবে কিভাবে নগদ প্রবাহ আর কিভাবে হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করবো, একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই। এই প্রসেসটা ফলো করলে এই দুটো জিনিস আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। খেয়াল করেন, প্রশ্নে যদি এই যেটা দেওয়া আছে এখানে, এইটা যদি দেওয়া থাকে, প্রশ্নে যদি অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া থাকে, প্রশ্নে যদি অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া থাকে, আমরা প্রথমে এখান থেকে বাদ দিব হচ্ছে অবচয়। প্রথমে আমরা এখান থেকে বাদ দিব কি? প্রথমে আমরা বাদ দিব হচ্ছে অবচয়। যদি অবচয় বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? অবচয় বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা কর পূর্ব মুনাফা। ঠিক আছে, অবচয় বাদ দিলে কি পেয়ে যাচ্ছি? কর পূর্ব মুনাফা। খেয়াল করেন, এবার এখান থেকে যদি আমরা কর পূর্ব থেকে যদি আমরা কর বাদ দেই, তাহলে আমরা যে রেজাল্টটা পেয়ে যাচ্ছি এই রেজাল্টটার নাম হচ্ছে কর পরবর্তী মুনাফা। আর একটা জিনিস শুরুতে বলছিলাম, এই কর পরবর্তী মুনাফার আরেকটা নাম হচ্ছে নিট মুনাফা। এই কর পরবর্তী মুনাফার আরেকটা নাম হচ্ছে কি? নিট মুনাফা। যারা ক্লাসটা দেখতেছে অবশ্যই একটা রিয়েক্ট দিব এবং হচ্ছে
কি করব, ক্লাসটা একটু শেয়ার করে দিব। আচ্ছা, তো এখানে খেয়াল করেন, প্রথমে অবচয় করপূর্ব মুনাফা থেকে আমি অবচয় বাদ দিলাম, তারপরে করপূর্ব মুনাফা পাওয়া গেল, যেহেতু অবচয়টা বাদ হয়ে গেছে। এবার করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে কর পরবর্তী মুনাফা পাওয়া যাবে। এই কর পরবর্তী মুনাফার একটা নাম হচ্ছে নিট মুনাফা। ফাইন। এবার এর সাথে যদি আমি যোগ করি দুইটা বিষয়, খেয়াল করেন কি কি যোগ করব। এর সাথে যদি আমরা পুনরায় আবার এই যে আমি কিন্তু অলরেডি নিট মুনাফা বের করে ফেললাম, দেখেন কি বের করে ফেললাম, নিট মুনাফা। অর্থাৎ এতটুকু কাজ করলে আমি কি বের করতে পারবো, এতটুকু কাজ করলে আমি এ আর আর এভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে গড় মুনাফার হার বা প্রত্যাশিত মুনাফার হার, সেটা আমরা বের করতে পারবো। কিন্তু আমার তো পেব্যাক সময় করতে হলে আমার কি লাগবে, নগদ আন্তঃপ্রবাহ লাগবে। সেটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে এই যে অবচয়টা এখানে বাদ দিছি, এই সেম অবচয় আবার এখানে আমার যোগ করা লাগবে। এই যে অবচয় বাদ দিছি, এই অবচয়টা এখানে যোগ করা লাগবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটা কি, ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে, এই ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হবে কার সাথে, শেষ বছরের সাথে। কার সাথে, শেষ বছর। এটা একটু খেয়াল রাখতে হবে। ভগ্নাবশেষ মূল্য যোগ হবে কার সাথে, শেষ বছরের সাথে। কারণ ভগ্নাবশেষ ভোগ করার পরে যে মূল্য অবশিষ্ট থাকে, এটা সবসময় শেষ বছরই হয়। এই জন্য মনে রাখবেন যে ভগ্নাবশেষ মূল্যটা আমার যোগ করতে হবে 5 বছর থাকলে 5 নম্বর বছরের সাথে, 10 বছর থাকলে 10 নম্বর বছরের সাথে, মানে শেষ বছরের সাথে যোগ হবে, সোজা কথা। এবং আরেকটা প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের, যদি প্রশ্ন থাকে কখনো যদি বিপদে ফেলাইতে চাই, সেটা হচ্ছে যদি চলতি বা কার্যকরী মূলধন থাকে, চলতি বা কার্যকরী মূলধন থাকে, কার্যকরী মূলধন থাকে, সেই টাকাও আপনার শেষ বছরের সাথে যোগ করে দিতে হবে। যদি থাকে, আমি বলতেছি থাকবে তা না, যদি থাকে, এটা ম্যান্ডাটরি না, এটা থাকবেই না আর কি ম্যাক্সিমাম সময়। তাহলে এই যোগ করার পরে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন, এই রেজাল্টটার নামই হচ্ছে, এই রেজাল্টটার নামই হচ্ছে নগদ প্রবাহ। রেজাল্টটার নাম কি, নগদ প্রবাহ। সুতরাং এই চ্যাপ্টারের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করতে গেলে এই জিনিসটা জানা একেবারে ফরজ। ঠিক আছে, আমার চোখের সমস্যা, সবুজ কর্নার দিয়ে বুঝি না। আচ্ছা, সবুজ লিখবো না, জানো তার কাজ, যেহেতু চোখের সমস্যা, সবুজ দিয়ে লিখবো না, তাহলে কি দিয়ে লেখা যায় বলেন, সাদা দিয়ে লেখো, ওকে, হোয়াইট। তাহলে খেয়াল করেন তো কি বললাম, অবচয় থেকে বাদ দিব, অবচয় করপূর্ব মুনাফা থেকে অবচয় বাদ দিলাম, করপূর্ব মুনাফা পেয়ে গেলাম, করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলাম, কর পরবর্তী মুনাফা পেয়ে গেলাম, তার একটা নাম ঋণ মুনাফা। এটা দিয়ে আমরা এআরআর এভারেজ রেট অফ রিটার্ন বের করব। তারপরে আমি আবার যে অবচয় এখানে বাদ দিচ্ছি, সেম অবচয় যোগ করব। ভগ্নাবশেষ মূল্য বা চলতি মূলধন বা কার্যকরী মূলধন যদি থাকে, শেষ বছরের সাথে আমি যোগ করে দিব। ফাইনালি যে রেজাল্টটা পাওয়া যাবে, এটার নাম হচ্ছে নগদ প্রবাহ। এটার নাম কি, নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ, আপনি যাই বলেন না কেন। এবং এই নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ দিয়েই আমি পেব্যাক সময় নির্ণয় করব, আমি নিট বর্তমান মূল্য নির্ণয় করব, আমি অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয় করব, আমি মুনাফার জন্য ক্ষমতা সূচক নির্ণয় করব। মানে গড় মুনাফার হারের ক্ষেত্রে শুধু নিট মুনাফা লাগে, আর বাদ বাকি সব ক্ষেত্রে আপনার কি লাগবে, নগদ প্রবাহ বের করা লাগবে। এখন এখানে একটা জিনিস একটু দেখেন, আমি যে এখানে অবচয় বের, এই যে এখানে অবচয় বের করছি, এই অবচয় বের করার সূত্র আপনার লাগবে না। দেখেন তো অবচয় বের করার সূত্র কি, অবচয় বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য, মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই প্রকল্পের মেয়াদ, ডিভাইড বাই প্রকল্পের মেয়াদ, ডিভাইড বাই প্রকল্পের মেয়াদ। খেয়াল করেন কি বললাম, অবচয় বের করার সূত্র কি, অবচয় বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ কোন প্রকল্পে যে টাকাটা আমি বিনিয়োগ করছি, সেই টাকাটা থেকে ভগ্নাবশেষ মূল্য আমি বাদ দিব যদি প্রশ্নে দেওয়া থাকে। ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর সেটাকে প্রকল্পের মেয়াদ দ্বারা ভাগ করবো। যেমন এখানে প্রকল্পের মেয়াদ কয় বছর, 5 বছর, এই 5 দ্বারা ভাগ করলেই হবে। কথা কি বুঝতে পারছেন? এগুলো কেন যোগ করতে হলো, এই টাকাগুলো তো আপনি পাবেন, বুঝেন, এই ভগ্নাংশ মূল্য তো আপনি পাবেন, এই টাকা তো কেউ নিয়ে যাবে না। ভগ্নাংশ মূল্য মানে মেয়াদকাল শেষ হতে এই টাকাটা আপনি পায়ে যাবেন। আর অবচয় টাকা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে একটা জিনিস দেখি যে অবচয় হচ্ছে, অবচয় ফেললে ক্যাশ ইনফ্লো হয়। মানে অবচয় টাকাটা, যেমন আমি কাউকে বেতন দিলাম, এই বেতন দিলে কিন্তু সে কি করে বলেন তো, এই বেতনের টাকা নিয়ে চলে যায়। কিন্তু অবচয় আপনারা যখন ক্যাশ ফ্লো করবেন, ইনডাইরেক্ট মেথডে দেখবেন অবচয়ের ফলে নগদ আন্তঃপ্রবাহ হয়, অর্থাৎ অবচয়ের ফলে আপনার প্রতিষ্ঠানে কি হয়, টাকা আসে। অবচয় নামে যে ব্যয় আপনি বাদ দিচ্ছেন, এই টাকা আলটিমেটলি কেউ নিয়ে যাচ্ছে না, এই টাকা আপনি আবার আরেকটা তহবিলে জমা করতেছেন, যেটার নাম হচ্ছে অবচয় তহবিল। যেটার নাম কি, অবচয় তহবিল বা পুঞ্জীবিত অবচয়। এটা একটা নির্দিষ্ট সময় শেষে আপনাকে আবার পুনরায় ওই সম্পত্তি ক্রয় করতে সহযোগিতা করে। সো এই টাকা আলটিমেটলি কেউ নিয়ে যায় না, এটা আমার প্রতিষ্ঠানে ঘুরে ফিরে আসে, আমার ক্যাশ ফ্লোর পরিমাণ বাড়ায়। এজন্য অবশ্যই আমাকে এটা কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন?
ওকে, তাহলে এতটুকু শেষ। তার মাঝখানে আমরা আবার অবচয় বের করাটা শিখে নিলাম। তাহলে আমাদের ঘটনা ঘটে গেছে। এবার আমরা অঙ্কের দিকে চলে যাই। আমরা ফার্স্ট একটু অঙ্কগুলো শিখবো, ঠিক আছে? এত কঠিন কেন? কঠিন দেখে তো আমি আপনাদেরকে ইজি করে একটু শেখানোর চেষ্টা করতেছি, ধাপে ধাপে প্রত্যেকটা আগে যাচ্ছি। এখানে ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে, পরের অঙ্কগুলো আপনার জন্য ইজি হবে। পরের অঙ্কগুলো ইজি হবে। এখন ফাউন্ডেশন তৈরি হবে, পরের অঙ্কগুলো ইজি হবে। ওকে, এবার আসেন আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখেন গ নাম্বার প্রশ্ন, এটা খালিকুজ্জামান স্যারের বইয়ের একটা ম্যাথ এবং খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। দেখেন কি বলছে এখানে, বলা হয়েছে প্যাব্যাক সময় নির্ণয় করুন। আমরা জানি প্যাব্যাক সময় নির্ণয় করতে হলে আমার নগদ প্রবাহ লাগবে, ওইটাও পরে আসি। আগে অঙ্কটা আমরা শুরু থেকে পুরো শিখি। জনাব আরিফ রেনেটা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক, মানে আরিফ হচ্ছে রেনেটা লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক, ফাইন্যান্সিয়াল ম্যানেজার। তার হাতে দুটি স্বাধীন প্রকল্প আছে। আমরা স্বাধীন প্রকল্প আর পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে পার্থক্য আপনাদেরকে পড়েছিলাম। স্বাধীন প্রকল্প হচ্ছে আপনার কাছে যদি মূলধন থাকে, অর্থাৎ আপনার কাছে যদি এনাফ ক্যাপিটাল থাকে, আপনি সবগুলো প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে যে অনেকগুলো প্রকল্পের মধ্যে একটা প্রকল্পে বিনিয়োগ করলে অটোমেটিক্যালি বাকি প্রকল্পগুলো বাতিল হয়ে যায়, অর্থাৎ একটার ক্যাশ ফ্লো অন্য আরেকটাকে প্রভাবিত করে। আর স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কেউ কাউকে প্রভাবিত করে না। আপনার কাছে টাকা থাকলে লাভজনক সকল প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু যখন কি হবে, পরস্পর বর্জনশীল প্রকল্প আসবে, তখন আপনি সবগুলো প্রকল্প থেকে মাত্র একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। একটা প্রকল্পে বিনিয়োগ করলে অটোমেটিক্যালি বাকি প্রকল্পগুলো কি হয়ে যাবে, মানে রিজেক্ট হয়ে যাবে। এগুলো মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট বলা হয়। আচ্ছা, তার হাতে দুটি স্বাধীন প্রকল্প, বিনিয়োগ প্রকল্প এবং বিনিয়োগের জন্য 2 লাখ টাকা আছে। তার কাছে টোটাল টাকা আছে 2 লাখ। প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লাখ, অর্থাৎ এই ক প্রকল্পে সে বিনিয়োগ করছে 1 লাখ, খ প্রকল্পে সে বিনিয়োগ করছে 1 লাখ টাকা। ভগ্নাংশ মূল্য হচ্ছে 10,000 টাকা। কর হার 40% হলে সরলরৈখিক পদ্ধতি অবচয় ধার্য করো। নরমালি আমি আপনাদেরকে যে সূত্রটা লিখে দিচ্ছি যে সরলরৈখিক পদ্ধতির সূত্রই, ঠিক আছে? এটা কারো অঙ্ক একদিন তো মরে যাব, এত পড়তে হবে কেন? ওকে, নিকিতা, আপনি কি আপনার প্রবলেমটা বুঝতে পারছিলেন? স্যার কোশ্চেনটা যে করছিলেন ওটাকে আপনি বুঝছিলেন? সো এখন দেখেন এখানে অবচয় করপূর্ব মুনাফা দেওয়া আছে, কিন্তু আমি বের করব কি, প্যাব্যাক সময়। সো প্যাব্যাক সময় বের করার জন্য কি লাগবে? নগদ প্রবাহ লাগবে। এটা দিয়ে তো আমি অঙ্ক করতে পারবো না। সো আমাকে এখন কি বের করতে হবে? নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। সো নগদ প্রবাহ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? একটা বক্স বানায় ফেলতে হবে। কি? একটা বক্স বানায় ফেলতে হবে। সবাই বক্সটা বানায় ফেলেন। তো বক্সটা কিভাবে হবে? বক্সটা হচ্ছে একটা ঘর দিব আমরা হচ্ছে বিবরণের জন্য, ঠিক আছে? আর বাকি এখানে কয় বছর আছে? এখানে আমার 5টা বছর আছে, 1 2 3 4 5। সো 5 বছরের জন্য 5টা ঘর করব, ঠিক আছে? ঘর ইজি। 1 বছর একটা বিবরণের ঘর দিব, আর বাকি 5 বছরের জন্য 5টা ঘর দিব। তো আমরা বারবার পরিমাণ টাকা না লিখে এখানে একটা কাজ করতে পারি। এইরকম করে ছোট্ট করে একটা ঘর বানিয়ে নিলাম। এখানে আমরা লিখলাম পরিমাণ, ব্র্যাকেটে দিলাম হচ্ছে টাকা। পরিমাণ ব্র্যাকেটে দিলাম কি? টাকা। তারপরে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করে ফেললাম। কয় ভাগে? 5 বছর যেহেতু 5টা ভাগে ভাগ করে ফেললাম। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ঠিক আছে? এই 5 বছর 5টা ঘর আমি বানিয়ে ফেললাম। ওকে, এইবার কি করেন, এখানে বিবরণের ঘর আমাদের আছে। আমরা শুরু করব কি দিয়ে? অবচয় ও করপূর্ব মুনাফা দিয়ে। কি দিয়ে শুরু করব? অবচয় ও করপূর্ব মুনাফা দিয়ে। তাহলে এখানে হচ্ছে অবচয় ও কর পূর্ব মুনাফা। অবচয় ও করপূর্ব মুনাফা দিয়ে শুরু করব। তাহলে অঙ্কে অবচয় ও করপূর্ব মুনাফা। আচ্ছা, কোন প্রকল্পের? এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা হচ্ছে ক প্রকল্পের। কার? ক প্রকল্পের। তাহলে আমরা কাজ করতেছি কার? ক প্রকল্পের। এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, আমরা কিন্তু পুরোটা মানে ক খ দুইটার জন্য করব না, আমরা কি করব? ক প্রকল্পের। তাহলে শুরুতে আমরা লিখে নিতে পারি ক প্রকল্পের প্যাব্যাক সময় নির্ণয়। হ্যাঁ, ক প্রকল্পের প্যাব্যাক সময় নির্ণয়। আর এই টেবিলটা করতেছি কিসের জন্য? এই টেবিলটা করতেছি হচ্ছে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য। টেবিলটা করতেছি কিসের জন্য? এই টেবিলটা করতেছি হচ্ছে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য। টেবিলটা করতেছি কি? নগদ প্রবাহ নির্ণয়ের জন্য। তো এখানে আমরা লিখে নিতে পারি নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। কি নির্ণয়? নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়।
নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, এটা আমরা এখানে লিখে নিতে পারি। ওকে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা নিকিতা, আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, সময় আবার একটু ফাঁকে আমরা চেষ্টা করবো এটা আপনাকে ক্লিয়ার করে দাও। ওকে, সো এখানে যে বিষয়টা বলতেছিলাম, তাহলে প্রকল্পের কত টাকা দেখেন তো, অবচয় করপূর্ণ মুনাফা প্রথম আছে 50,000, একটা বুঝে দিলে আপনি বাকিগুলা পারবেন। তারপরে আছে 45,000, তারপরে আছে হচ্ছে 35,000, 35,000, আর 35,000-এর পরে আছে 40,000, 40,000-এর পরে আছে 25,000। তো এখান থেকে আমি বাদ দিব কি? বাদ দিব হচ্ছে অবচয়। কি বাদ দিব? অবচয়। এখন অবচয় তো আমার এখানে বের করা নাই, তাহলে চলেন অবচয়টা বের করে নিই। তাহলে অবচয় বের করার সূত্র কি? অবচয় ইকুয়ালস টু প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ মূল্য ডিভাইড বাই প্রকল্পের মেয়াদ। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত? এই দুইটা প্রকল্পে 1 লাখ 1 লাখ করে বিনিয়োগ করা হয়েছে, তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লাখ মাইনাস ভগ্নাংশ মূল্য অঙ্কে কত দেওয়া আছে? 10,000 ডিভাইডেড বাই প্রকল্পের মেয়াদ 1 2 3 4 5, 5 দ্বারা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে টাকা আছে কত বলেন? 90,000। 90,000-কে কত দ্বারা ভাগ করতে হবে? 5 দ্বারা। তাহলে 5 দিয়ে যদি আপনি 90,000-কে ভাগ করেন, আপনারা একটু নিজেরা ক্যালকুলেটর ইউজ করবেন, দ্রুত বলবেন কত হবে। 5 দিয়ে 90,000-কে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কত হাজার? 18,000। তাহলে আমার প্রতি বছরে অবচয় পরিমাণ কত বেরোবে? প্রতি বছর অবচয় পরিমাণ বেরো হচ্ছে 18,000, ঠিক আছে? সো এই ফিনান্স ক্লাসের উপস্থিতি সব এরকম থাকে দেখেই অনলাইনের কোনো প্ল্যাটফর্মে আপনি ফিনান্স ক্লাস পাবেন না, এটা একেবারে চ্যালেঞ্জ। কোনো প্ল্যাটফর্মে ফিনান্স ক্লাস নিবে না, কারণ ফিনান্স ক্লাসে ছেলেবেলে এমনিতেই ফিনান্স মার্কেটিং এ ভাগ হয়ে যায়, আবার ফিনান্স ক্লাসে বলবান করতেও চায় না, সুতরাং এই জন্য ক্লাসগুলো নিয়েও মজা পাওয়া যায় না। ওকে, সো 18,000 প্রত্যেকটা কলাম থেকে বাদ দিয়ে দেন, সবার গড় থেকে 18,000 টাকা বাদ দিয়ে দেন। অনেক বড় ম্যাথ, একটা ম্যাথ করতে 1 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, তো 18,000 টাকা বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে আপনি এখানে রেজাল্টটা বের করেন কি আসবে। সো এটার নাম তো হচ্ছে কর পূর্ব মুনাফা, আপনারা জানেন এটার নাম কি? কর পূর্ব মুনাফা। আর আমি যেহেতু এক ক্লাসে শেষ করার চেষ্টা করবো, এই জন্য আমার আরো একটু বেশি এফোর্ট দিতে হবে, তাই না? আচ্ছা, কর পূর্ব মুনাফা, তাহলে খেয়াল করেন কর পূর্ব মুনাফা কত হবে? 50,000 থেকে যদি এগুলা বাদ দেন, একটু দ্রুত যার যার মতো করে ক্যালকুলেটর করে বসাই দেন, ঠিক আছে? আমি একটু আমার জায়গা থেকে আমি ক্যালকুলেশন করে দ্রুত বসাই দিই। আমাদের প্রথমটা হচ্ছে 32,000, তারপরে 27,000, 32,000, 27,000, তারপরে আছে ধরেন হচ্ছে 17, 22, 7, 17,000, 22,000, 7,000, ঠিক আছে? তো এটা হচ্ছে কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফা থেকে আবার কি বাদ দিব? কর কত পার্সেন্ট? 40%। কর কত পার্সেন্ট বাদ দিয়ে দেবো? 40%। এই যে বলা আছে 40%। কার 40%? এই যে কর পূর্ব মুনাফা বেরোচ্ছে তার 40% বের করবেন, অর্থাৎ এই প্রত্যেকটা অ্যামাউন্টের কত পার্সেন্ট করে বের করবেন? 40% করে বের করবেন। তাহলে এটা বেরোবে কত? এটা বেরোবে হচ্ছে 12,800। এটা কত বেরোবে? 12,800। তারপরে হচ্ছে 10,800, এরপরটা আসবে কত? 10,800। আপনারা চাইলে এখানে ব্র্যাকেট ইউজ করতে পারেন, তাহলে এটা যে মাইনাস করতেছেন এটা আরো স্পষ্ট বোঝা যাবে। তবে ব্র্যাকেট ইউজ করলে আবার একটা কনফিউশনও তৈরি হবে, অনেক সময় মাইনাস চলে আসতে পারে, তাই ব্র্যাকেটটা না ইউজ করাটাই কি যুক্তিযুক্ত, ব্র্যাকেট না ইউজ করাই ভালো আর কি, ঠিক আছে? এরপরটা আসবে 6,800। কত আসবে? 6,800। যেহেতু বিয়োগ করবো ব্র্যাকেট দেই। তারপরে আছে হচ্ছে 8,800। তারপরে কত? 8,800। আমার মতো করে আপনারা দেখে দেখে দ্রুত লিখে ফেলেন, কারণ বসাইতে গেলে অনেক সময় লাগবে। 2,800, ঠিক আছে? তো এগুলো আমরা বাদ দিব। বাদ দিলে যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেই রেজাল্টটার নাম হচ্ছে কর পরবর্তী মুনাফা। কি মুনাফা? কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা। এখন এই কর পরবর্তী মুনাফা কত বের হবে? এটা থেকে জাস্ট এটা বাদ দিলেই হচ্ছে। তাহলে বাদ দিলে কত বের হচ্ছে দেখেন? 19,200, 16,200, 19,200, 16,200, তারপরে বের হচ্ছে 10,200, তারপরে হচ্ছে 13,200, 4,200, 13,200 আর হচ্ছে 4,200। একবার সিম্পল জিনিস, এগুলাতে না বুঝার বা না পারার কিছুই নেই। এখন এখানে আমাকে আবার কি করতে হবে দেখেন, আমাকে আবার দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ কি? এখন আমার আবার যোগ করতে হবে হচ্ছে অবচয়। কি যোগ করতে হবে? অবচয় যোগ করতে হবে। ওই যে অবচয়টা বাদ দিয়েছিলাম 18,000, প্রত্যেকটার সাথে আমাকে আবার 18,000 করে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ অবচয়ের ফলে নগদ আন্তঃপ্রবাহ হয়, এর ফলে নগদ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পায়। অবচয় হচ্ছে আমার অপরিচালন ব্যয় হিসাবে আমরা দেখাই, কিন্তু আলটিমেটলি অবচয়ের টাকাটা
প্রতিষ্ঠান থেকে কোথাও যায় না। ধরেন 10 বছর মেয়াদে একটা আপনি আসবাবপত্র কিনছেন, তো 10 বছর পরে তো এই আসবাবপত্র আবার থাকবে না, নতুন করে আবার একটা আসবাবপত্র কিনতে হবে, তখন একটা ফান্ডের প্রয়োজন হয়, হ্যাঁ হয় না? তো প্রতিষ্ঠান কি করে, অবচয় বাবদ একটা খরচ দেখে এই খরচ দিয়ে একটা পুঞ্জীভূত অবচয় নামক একটা তহবিল সৃষ্টি করে। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 10 বছর পরে যখন ওই আসবাবপত্রটা ভ্যানিশ হয়ে যাবে, ওই যে পুঞ্জীভূত অবচয় তহবিলে যে টাকাটা জমা হয়েছে ওই টাকা দিয়ে নতুন করে আবার কি করা যায়, আর একটা সম্পদ কিনা যায়, মানে একটা আসবাবপত্র কিনা যায়। অর্থাৎ এর ফলে নগদ আন্তঃপ্রবাহ হয়, এই টাকা কোথাও চলে যায় না বা কেউ নিয়ে যায় না, সুতরাং এটার ফলে আন্তঃপ্রবাহ হয়ে যেহেতু এটা আমাকে যোগ করে দিতে হবে। আরেকটা আনতে যোগ করতে হবে, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। কি যোগ করতে হবে? ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হবে। আর ভগ্নাবশেষ মূল্য কার সাথে যোগ করবো? শেষ বছরের সাথে। তাহলে ভগ্নাবশেষ মূল্য কত হাজার? 10,000 টাকা। কার সাথে যোগ হবে? শেষ বছরের সাথে যোগ হবে। ফাইনালি যে রেজাল্টটা পাওয়া গেছে বা পাওয়া যাবে সেটাই হচ্ছে নগদ প্রবাহ। সেটা হচ্ছে কি? নগদ প্রবাহ। কত হবে? একটু দ্রুত আমার থেকে দেখে দেখে আপনারা লিখে ফেলেন। কত হবে? 37,500, 34,200, 37,500, 34,200, 37,500, 34,200, 28,200, 28,200, 31,200, 32,200, 31,200, 32,200, ঠিক আছে? 32,200। এটাই হচ্ছে নগদ, এটাই হচ্ছে নগদ প্রবাহ, মানে নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে? এই বক্সটা যদি আপনি পারেন, এই চ্যাপ্টারের অনেক অঙ্ক আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারের একটা বড় অংশই হচ্ছে এই পার্টটা করা। মানে এটা শিখে গেলে বাদ বাকি দিন তো এরপরে যখন আবার আরেকটা ক্লাস আমি এই চ্যাপ্টারের উপর নিব, তখন এত নিয়ম কিন্তু আপনাকে আমার করানো লাগবে না। নিয়ম ছাড়া কিন্তু ঘেটাঘেটা আপনি কি করতে ফেলতে পারবেন, অঙ্ক করে ফেলতে পারবেন। এই বক্সটা কমপ্লিট হয়েছে কিনা সবাই আমাকে দ্রুত একটু কমেন্টে জানান। এই বক্সটা কমপ্লিট করা হয়েছে কিনা? অবচয় করপূর্ব মুনাফা থেকে আমরা অবচয় বাদ দিলাম, এরপরে পেয়ে গেলাম করপূর্ব মুনাফা, করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলাম, পেয়ে গেলাম কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফার সাথে অবচয় এবং ভগ্নাংশ যোগ করলাম, পেয়ে গেলাম নগদ আন্তঃপ্রবাহ। পেয়ে গেলাম কি? নগদ আন্তঃপ্রবাহ। এটুকু পর্যন্ত কি করা হয়েছে? এটুকু পর্যন্ত কি করা হয়েছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, তাহলে আমরা পেব্যাক সময়টা অ্যাটলিস্ট শেষ করি, তারপরে দেখা যাক যদি সবার মানে ধৈর্য থাকে আমরা বাকি অংশের দিকে আগাবো। ওকে? এই জন্য ফিনান্স ক্লাস কিন্তু অনলাইনে আসলে হয় না, এটাই সত্য কথা। উপস্থিতির জন্য শুধু ফিনান্স ক্লাস হয় না। এই বক্সটা যদি পারেন, যারা চাকরি পরীক্ষার্থী ভাই বিশ্বাস করেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই পেব্যাক সময় এআরআর, বিশেষ করে পেব্যাক সময় এনপিবি, এনপিবি পেব্যাক সময় দুইটা বেশি আসে। আর এইচএসসি লেভেলে তো এটা থেকে প্রশ্ন আসা ফরজ। সবারকে উঠানো হয়েছে, আমি কি মুছে দিব? আমি তাহলে নেক্সট টপিকে চলে যাই, ঠিক আছে? ক্লিয়ার, ক্লিয়ার, ডান। ওকে, না বুঝার কিছুই না, একবার ইজি, কারণ এটা তো আমি আগে আলোচনা করে নিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এবার চলে আসেন হচ্ছে এখন আন্তঃপ্রবাহ আমি পাইছি, শুধু আন্তঃপ্রবাহ দিয়ে কিন্তু নগদ মানে পেব্যাক সময় নির্ণয় করা যাবে না। এবার আমাকে কি করতে হবে? ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে লাগছে নগদ প্রবাহ, এবার নগদ প্রবাহ থেকে আমার লাগবে ক্রমযোজিত নগদ প্রবাহ। কি লাগবে? ক্রমযোজিত নগদ প্রবাহ লাগবে। তাহলে চলেন আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ বের করি। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করবো। কি বের করবো আমরা? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করবো, ঠিক আছে? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। সো এটা নির্ণয় করতে গেলে কি লাগবে? এটা নির্ণয় করাটা ইজি, আমরা মোটামুটি সবাই এটা পারবো। আমরা 3টা কলাম করব। হ্যাঁ, কটা কলাম করব? এটাতেই বানিয়ে ফেলি, আর নতুন করে কলাম না নিই। আমাদের লাগবে হচ্ছে 3টা কলাম। এটা হচ্ছে বছর, এখানে লিখবো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, এখানে লিখবো হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ।
অঙ্ক যেহেতু 5 বছরে, আমরা চাইলে এখানে 5টা কলাম গড় করে নিতে পারি, র করে নিতে পারি। 1 2 3 4 5। ওকে, সো 1 2 3 4 5। সো এখানে এবার আমরা কি করব, আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহগুলো বসাইতে হবে। যে নগদ আন্তঃপ্রবাহগুলো আমরা বের করছি সেই নগদ আন্তঃপ্রবাহগুলো আমাদের বের করব, কারণ 4 থেকে বক্সের কাজ 80% হয়ে যায়। হ্যাঁ, এই বক্সটা আমি পারবো। আচ্ছা, হাসি সুলতানা, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দিব প্লিজ। তাহলে আমরা যে নগদ আন্তঃপ্রবাহ বের করছি সেটা এখানে বলে দিই, বসাই দিই। 37,200, তারপরে পাইছিলাম আমরা হচ্ছে 34,200, 37,200, 34,200, 28,200, তারপরে পাইছিলাম হচ্ছে 31,200, এবং ফাইনালি আমরা পাইছিলাম হচ্ছে 32,200। ঠিক আছে, এখন আসেন ক্রমযোজিত নগদ প্রবাহটা আপনারা কিভাবে বের করবেন। এটা অনেকে আমরা গোলায় ফেলি, খেয়াল করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, প্রথম কলামে যেটা আছে এটা হুবহু সরাসরি এই কলামে বসাই দিব। ঠিক আছে, কত? 37,200, 37,200 বসাই দিব। ক্রমযোজিত মানে কি জানেন? পুঞ্জীভূত অবচয়ের অঙ্ক করছেন না? পুঞ্জীভূত অবচয়, অবচয়কে জমা করতে হয় পুঞ্জীভূত অবচয় তহবিলে নিয়ে। সো ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ করা। ক্রমযোজিত মানে কি? ক্রমান্বয়ে যোগ করা। অর্থাৎ এটার সাথে এবার এই কলাম যোগ হবে, অর্থাৎ 37,200 সাথে 34,200 যোগ এই কলামে বসবে। দ্বিতীয় গড় না 2 বছর যোগ হবে, দ্বিতীয় গড় 2 বছর যোগ। তাহলে 37,200 সাথে যদি আপনি 34,200 যোগ করেন, তাহলে আপনি উত্তর পাচ্ছেন কত? 71,400। কত পাচ্ছেন? 71,400। তাহলে এবার 3 নম্বর বছরের ক্রমযোজিত, এবার এটার সাথে এই কলমটা যোগ করবেন, আবার এই 3টা যোগ করলেও এই ফলাফলটা পাওয়া যাবে, কারণ এটা 3 নম্বর বছর। তিনটা বছরের ক্রমযোজিত করতে হবে, তো 3 বছর যোগ করলে, অথবা এখানে 2 বছর আছে এর সাথে আরেক বছর যোগ করে দিলে 3 বছর পাওয়া যাবে। সোজা কথা। এখানে কি হয়েছে? এই বছর আর এই বছর মিলে তো এটা, তাহলে এখানে 2 বছর, এখানে 1 বছর যোগ করলে হয়ে যাবে 3 বছর, অথবা এই 3টা বছর যোগ করে এখানে বসানো যায়। সিম্পল জিনিস, আপনার কাছে যেটা ইজি লাগবে। তাহলে আমরা যদি 71,400 সাথে 28,200 যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 99,600। কত পেয়ে যাচ্ছি? 99,600। তাহলে এবার 99,600 সাথে যোগ করবো হচ্ছে 31,200, যোগ করলে পাওয়া যাচ্ছে 1,30,800, 1,30,800। অথবা এই 4 বছর যোগ করে এখানে বসাবেন। 1,30,800 সাথে এবার যোগ করতে হবে 32,200, তাহলে হয়ে যাবে 1,63,000। কত হবে? 1,63,000। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? ক্রমযোজিত নিশ্চয় বুঝার মানে না বুঝতে পারার কোনো বিষয় না। ক্রমযোজিত না বুঝতে পারাটা আসলে কোনো বিশাল ফ্যাক্ট না, ইজি আছে। ঠিক আছে, আমরা এই বক্স করে ফেলছি মানে কি জানেন? এখন আমাদের কাজ একেবারে ইজি, বাকি সবকিছু আমরা ইজিলি করে ফেলতে পারবো, কোনো কিছু আর আমাদের টেনশন নেই। বক্স হয়ে গেছে মানে সব ইজি। আর এই অঙ্কের মাধ্যমে ইনশাল্লাহ পেব্যাক সময় আর গড় মুনাফার হার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনার। কোনো কিছুতে আর আপনি আর আগাবেন না। ঠিক আছে, কোনো কিছুতে আপনি আর আটকাবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার কিনা সবাই আমাকে বলেন। বক্সটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলেন। বক্স ক্লিয়ার হইলে আমি বাকি অংশে আগাচ্ছি। বক্সটা লেখা শেষ হলে আবার অঙ্ক করব। আমাদের অঙ্ক করতে অল্প সময় লাগবে, অঙ্ক শেষ ধরতে গেলে। এবার দেখেন এখানে যে আন্তঃপ্রবাহ গুলো আমি পাইছিলাম, এগুলো কি সমান না অসমান? এই যে নগদ প্রবাহ পাইছে, এগুলো সমান না অসমান? অসমান। অসমান হলে 2 নাম্বার সূত্র পড়বে। অসমান হলে কোন সূত্র পড়বে? অসমান হলে আমাদের 2 নাম্বার সূত্র পড়বে, 1 নাম্বার সূত্র কিন্তু পড়বে না। সো পেব্যাক সময় নির্ণয় করার সূত্র কি? পিবিপি ইকুয়ালস টু এ প্লাস এনসিও মাইনাস এর সি ডিভাইডেড বাই ডি। এই সূত্রে ফেলাইতে হবে। এখন এনসিও মানে কি জানেন? এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। এনসিও মানে কি? নেট ক্যাশ আউটফ্লো। এনতে নেট, সিতে ক্যাশ, ওতে আউটফ্লো। অর্থাৎ যে টাকাটা আমার কাছ থেকে চলে গেছে, যে টাকাটা আমার কাছ থেকে চলে গেছে। তাই এনসিও মানে আপনি মনে রাখতে পারেন প্রাথমিক বিনিয়োগ। এনসিও মানে কি? প্রাথমিক বিনিয়োগ। যে টাকাটা আমি বিনিয়োগ করছি ওটাকে আমি এনসিও বলতে পারি। প্রাথমিক বিনিয়োগ যেটা, এটাকে আমি এনসিও বলতে পারি। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত খেয়াল করেন তো? আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লাখ টাকা। প্রাথমিক বিনিয়োগ কত? 1 লাখ টাকা। এবার আসেন আসল কাজ। কি কাজ বলেন তো? আপনাকে এই ক্রমযোজিত নগদ প্রবাহের গড়ে চলে আসতে হবে। গড়ে এবার খুঁজে বের করতে হবে, এই যে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, এই 1 লাখ টাকা কোন বছরে গিয়ে ফেরত আসতেছে? 1 লাখ টাকা কোন বছরে গিয়ে ফেরত আসতেছে? দেখেন তো, 1 লাখ টাকা সরাসরি 1 লাখ টাকা কি পাওয়া যাচ্ছে কোনো জায়গায়? পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 1 লাখ টাকার কাছাকাছি যখন আমি সরাসরি খুঁজে পাবো না, যে সরাসরি 1 লাখ টাকা কোথায় আছে, নাই তো। তাহলে 1 লাখ টাকার কাছাকাছি যাইতে হবে, বেশি যাওয়া যাবে না, কমটার কাছাকাছি যাইতে হবে। মানে 1 লাখ টাকার ইমিডিয়েট কাছাকাছি যাইতে হবে। 1 লাখ টাকার কাছাকাছি কত? 99,600। 99,600। তাহলে এই যে কাছাকাছি আমি গেলাম, যে মানটাকে আমি কাছাকাছি গিয়ে পাইলাম, এই মানটাকে আমরা কি নাম দিব?
এই মানটাকে আমরা নাম দিব হচ্ছে সি। এটাকে আমরা কি নাম দিব? এটা আমরা সি সিলেক্ট করলাম, এটা কি সি। কাছাকাছি, একবারে বেশিতে যাওয়া যাবে না, আবার কমও যাওয়া যাবে না, একবারে কাছাকাছি, খুব কাছাকাছি যে মানটা সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে কত আসতেছে বলেন তো? সি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এই সি এর বরাবর যে বছরটা থাকবে সে বছরটা হবে এর মান। সি এর বরাবর যে বছরটা থাকবে হচ্ছে কার মান? এর মান। দেখেন শুধু সি ফাইন্ড আউট করতে পারলে অঙ্ক কিন্তু অনেকটাই শেষ। সি পাইলাম, এ পাইলাম, এনসিও পাই গেলাম। এনসিও মানে তো 1 লাখ, আমার লাগবে ডি। খেয়াল করতে হবে আমি ইনভেস্টমেন্ট করছিলাম 1 লাখ টাকা, কিন্তু 3 নাম্বার বছরে গিয়ে আমার ফেরত আসতেছে 99,600 টাকা। তাহলে 1 লাখ টাকা কিন্তু পুরোপুরি আমার ফেরত আসতেছে না। এই 1 লাখ টাকা ফেরত আসার জন্য আমার আরো 400 টাকা লাগবে। এই 400 টাকা কোন বছর থেকে আসবে? এর পরের বছর থেকে, অর্থাৎ 4 নাম্বার বছর থেকে আসবে। কথা কি ক্লিয়ার কিনা? আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি, এখানে 1 লাখ টাকা তো কোথাও পাচ্ছি না। তাহলে 1 লাখ টাকা না পাই, এখানে আমি দেখতেছি 3 নাম্বার বছরে আমার প্রায় 99,600 টাকা উঠে আসতেছে। তাহলে এটা নিশ্চিত যে 3 বছরে আমার টাকা ফেরত আসবে না, 3 বছর প্লাস সময় লাগবে। কারণ 3 নাম্বার বছরে তো আমার 99,600 টাকা ফেরত আসছে মাত্র। তাহলে 3 বছর প্লাস সময় লাগবে। এটা অনুমান করে কিন্তু আপনি অ্যান্সার করে দিতে পারবেন এমসিকিউ। তাইলে এর পরের বছর থেকে আমার 400 টাকা ফেরত আসবে। ওই পরের বছর থেকে যে টাকাটা ফেরত আসবে সেই টাকাটার নামই হচ্ছে ডি। খেয়াল করেন, পরের বছরে কিন্তু এই টাকাটা না, পরের বছরে নগদ আন্তঃপ্রবাহ ধরতে হবে। পরের বছর কি ধরতে হবে? নগদ আন্তঃপ্রবাহ। কারণ পরের বছর ফেরত আসবে 31,200 টাকা। 31,200 টাকা থেকে আমি 400 টাকা নিয়ে আমার টোটাল 1 লাখ টাকা আমি আমার মানে যেটা ইনভেস্টমেন্ট করছিলাম সেটা আমি রিটার্ন নিয়ে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার আলোচনা। তাহলে এ হচ্ছে 3 প্লাস এনসি হচ্ছে আমার 1 লাখ মাইনাস সি হচ্ছে 99,600 ডিভাইডেড বাই করে দিবেন কি দিয়ে বলেন তো? ডিভাইডেড বাই করে দিবেন হচ্ছে ডি দিয়ে। ডি কত? 31,200। শেষ, জামালা শেষ। এটা থেকে এটা মাইনাস করে এটা দ্বারা ভাগ করে 3 এর সাথে যোগ করে দেন, তাহলে উত্তর কত পেয়ে যাবেন? উত্তর পেয়ে যাবেন হচ্ছে 3.0301 বছর। 3.03 বছর। শেষ। পেব্যাক সময় হচ্ছে 3.01 বছর। পেব্যাক সময় কত? 0.313 বছর। 3.013 বছর। কথা কি ক্লিয়ার হয়েছে? পেব্যাক সময় বুঝতে পারছেন? না বোঝার কিছু নাই, দ্রুত করেন, একটু দ্রুত করে ফেলেন। কারণ হচ্ছে আমরা কি করব, হাসিস বরাবর 4 বছর বলা যাবে না। তো 4 বছর বলা যাবে না এই জন্য কারণ এটা তো 4 বছর হয় নাই সরাসরি, ঠিক আছে। 4 বছর হয় নাই, 4 নাম্বার বছরের কিছু অংশ আমার লাগবে, পুরোপুরি 4 নাম্বার বছরটা আমার লাগবে না, ঠিক আছে। ক্লিয়ার? আপনারা দ্রুত ক্লিয়ার বলেন, কারণ হচ্ছে আমার এআরআর বের করতে আমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, কারণ এআরআর এর সবকিছু রেডি, খালি বসাবর যোগ বিয়োগ করে অ্যান্সারটা ইনপুট দিয়ে দিব। এই অঙ্ক যদি আপনি বুঝা থাকেন ইনশাআল্লাহ আপনি পেব্যাক সময় নির্ণয় করতে গিয়ে আর আটকাবেন না। পেব্যাক সময় নির্ণয় করতে গিয়ে আপনি আর কোনোভাবেই আটকাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে। সো যারা নিবন্ধন করছে ভর্তি হবেন কিন্তু এখনো কনফিউজ হয়ে যান ইনশাআল্লাহ। এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আপনারা নিবন্ধন বেচে আরো ভালো করে শিখবেন, আরো সময় নিয়ে শিখবেন ইনশাআল্লাহ। একেবারে আমি বারবারই বলতেছি, নিবন্ধন দিয়ে শুধু নিবন্ধন না, আমি অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করবো। কে একজন বলতেছিলেন যে কোন জায়গায় যেন একটা পরীক্ষা দিচ্ছেন, এটাতে কিন্তু এই মূলধন বাজেটিং এর প্রশ্ন আসছে। বিশেষ করে পাওয়ার সেক্টর, বিদ্যুৎ সেক্টরে যদি আপনি পরীক্ষা দেন ওখানে দেখবেন এগুলো আসে। পেট্রোবাংলা একটা সার্কুলার গেছে, বড় সার্কুলার আবার সামনে আসবে, ওগুলাতে আসে। বিভিন্ন চাকরি পরীক্ষা, হিসাব রক্ষক, অডিটর এগুলাতে আসে। আর এইচএসসির পরে এডমিশন আসে, সেখানে আসে। সো কোথাও না কোথাও কিন্তু আপনার কাজে লাগতেছে, শিখে রাখলে ইনশাল্লাহ এটা কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদে আপনাকে কি করবে, বেনিফিট দিবে, ঠিক আছে। ক্লাস না বুঝতে পারলে পুনরায় টাইনা টিনা আবার দেখবেন, কারণ আমরা এটা ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে। শেষ, আমরা দ্রুত শেষ করবো ইনশাল্লাহ। এবার আসেন হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন কি চাইছিল, যে জনাব আরিফের বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো। কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করব? এখানের একটা অংশ আমি হচ্ছে মানে কপি করতে ভুলে গেছি, মানে প্রশ্নের একটা অংশ কপি করতে আমি ভুলে গেছি। কপি করতে ভুলে গেছি কোন অংশটা? এখানে একটা প্রশ্ন ছিল, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত গড় মুনাফার হার। হ্যাঁ, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার। এই লাইনটা আমি লিখতে ভুলে গেছি, এই জন্য আমি আপনাদেরকে একটু নোট ডাউন করে দিচ্ছি আবার। 15%। আর নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার কত পার্সেন্ট? 15%, ঠিক আছে। এরপরে বলছে প্রকল্প, জনাব আরিফ এই যে ভদ্রলোক, সে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কি করে,
সে সনাতন পদ্ধতি অনুসরণ করে। কোন পদ্ধতি বলেন তো? সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি কোন দুইটা? গড় মুনাফার আর পেব্যাক সময়। কোনটা বলেন তো? সনাতন পদ্ধতি মানে কি? গড় মুনাফার আর পেব্যাক সময়। আচ্ছা, তাহলে কি পদ্ধতি অনুসরণ করে? সনাতন পদ্ধতি। আমি পুরো প্রশ্নটা ক্লাস শেষে আমি আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে ক প্রকল্পের গড় মুনাফার হার। এবার আরেকটা ক্লু দিয়ে দিচ্ছে যে ক প্রকল্পের গড় মুনাফার হার, ক প্রকল্পের গড় মুনাফার হার হচ্ছে 22.91%, 22.91%, ঠিক আছে? এই দুইটা এডিশনাল তথ্য আমরা লিখতে ভুলে গেছি স্লাইডে। কি বললাম দেখেন, বলছে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার হচ্ছে 15%। অর্থাৎ কোম্পানি যখন বিনিয়োগ করবে সে ওই প্রকল্পের মুনাফার হার 15%-এর নিচে হইতে পারবে না। এবং কোম্পানি এই প্রকল্পগুলো মূল্যায়নের ক্ষেত্রে সনাতন পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ জনাফারিক সনাতন পদ্ধতি অনুসরণ করে। সর্বশেষ বলা হয়েছে এই ক প্রকল্পের গড় মুনাফার হার মানে ARR হচ্ছে কত পার্সেন্ট? 22.91%, মানে 91%। আমাকে স্পষ্ট একটা ক্লু তারা দিয়ে দিল যে এখন যে তুমি বিনিয়োগ মূল্যায়ন করবা, এই মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। কি? গড় মুনাফার হার, অর্থাৎ ARR। ক প্রকল্পের ARR আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এবার খ প্রকল্পের কি বের করো? খ প্রকল্পের ARR বের করে তুমি সিদ্ধান্ত নাও তুমি এখানে বিনিয়োগ করবা কি করবা না, ঠিক আছে? মানে এটা আমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে, আমি কিভাবে সিদ্ধান্ত নিব। আমাকে তো বলছে জনাব আরিফের বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো। তার বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে এটা যে সে সনাতন পদ্ধতি অনুসরণ করে এবং কোম্পানি একটা মুনাফার হার দিয়ে দিচ্ছে এবং সে ক প্রকল্পের মুনাফার হারটা বের করে ফেলছে। তাহলে ক প্রকল্পের মুনাফার হার দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি খ প্রকল্পটা বের করবেন, বের করে আপনি কম্পেয়ার করে সিদ্ধান্ত নেবেন আপনি কোন প্রকল্পে বিনিয়োগ করবেন। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা তাহলে খ প্রকল্পের কি বের করব? মানে গড় মুনাফার হার। খ প্রকল্পে কি বের করব? গড় মুনাফার হার। তো গড় মুনাফার হার বের করার সূত্র কি খেয়াল করেন। গড় মুনাফার হার, এই গড় মুনাফার হার বের করার সূত্রটা কি? এই গড় মুনাফার হার বের করার সূত্র হচ্ছে কি গড় কর পরবর্তী মুনাফা অথবা নিট মুনাফা যাই বলেন না কেন, হ্যাঁ, ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, ঠিক আছে? ডিভাইড বাই গড় বিনিয়োগ। এখন এখানে খেয়াল করেন গড় বিনিয়োগ বের করার সূত্র কি? গড় বিনিয়োগ সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই 2। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই কি? স্যার ক্লাস কি শুরু করছেন? মানে কি ক্লাস শুরু করছেন বুঝলাম না, তখন কি কথা বলে? কিসের ক্লাস শুরু করছে কিনা? তাসলিমা খাতুন কিসের ক্লাস শুরু করছে কিনা বুঝি নাই। তাহলে এখানে প্রাথমিক বিনিয়োগ কত? একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে যদি অঙ্কে কার্যকরী মূলধন বা চলতি মূলধন থাকে তাহলে এখানে যোগ করে দিতে হবে, যদি থাকে, না থাকলে দরকার নাই। তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে প্রকল্প কত? 1 লাখ, মাইনাস করতে হবে, যোগ করতে হবে ভগ্নাংশ মূল্য হচ্ছে 10,000, ডিভাইড বাই ভাগ করতে হবে কত দিয়ে? 2 দ্বারা। তাহলে 1 লাখটা যদি আপনি 1,10,000-কে 2 দ্বারা ভাগ করলে আনসার করতে হবে 55,000। তাহলে আনসার কত পাওয়া গেল? 55,000। তাহলে এখানে কিন্তু ইজিলি পেয়ে গেলাম যে গড় বিনিয়োগ পেয়ে গেলাম কত হাজার? 55,000, ঠিক আছে? তাহলে লাগবে হচ্ছে গড় কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। এটা খুবই সিম্পল, গড় কর পরবর্তী। দেখেন তো আমরা যে বক্সটা করছি এখানে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা পাইছি কিনা? আমরা যে বক্সটা করছি সে বক্সটা আমরা কি করছি, ওই বক্সে অর্থাৎ যে বক্সে আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করছি সেই বক্সে কিন্তু আমরা কর পরবর্তী মুনাফাও বের করছি। সো এই কর পরবর্তী মুনাফার কি করতে হবে? গড় করতে হবে। সো গড়ের বিষয়টা কি? যেমন আমি আপনাকে বললাম 2, 4, 6, 8, এই 4টা সংখ্যার গড় কত আপনি কিভাবে বের করবেন? এই 4টা সংখ্যার গড় আপনি কিভাবে বের করবেন? এই 4টা সংখ্যাকে আপনাকে যোগ করবেন, 4টা সংখ্যাকে যোগ করে কত দ্বারা ভাগ করে দিবেন? 4 দ্বারা ভাগ করে দিবেন, তাই কিনা বলেন? যে কোনো কতগুলো সংখ্যার গড় নির্ণয় করার সূত্র কি? যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে যোগ করে 4 দ্বারা কি করে দিবেন? ভাগ করে দিবেন। সিম্পল জিনিস, একেবারে সিম্পল। তাহলে এখানে কয় বছরের আমি কর পরবর্তী মুনাফা পাইছি? 5 বছরে। তাহলে 5 বছরের যে মুনাফা পাইছি এটাকে যোগ করে 5 দ্বারা ভাগ করলেই গড় পরবর্তী মুনাফা আমি পেয়ে যাব। সো আমরা মুনাফা কত পাইছিলাম মনে আছে? কর পরবর্তী মুনাফা ছিল 19,200। আপনার বক্স থেকে মিলাই দেখেন
19,200, তারপরে 16,200, 10,200, সরি, ও এখানে কিন্তু একটু ঝামেলা আছে। আবার ঝামেলা আছে কি, আমরা তো ক প্রকল্পের বের করছিলাম, খ প্রকল্পেরটা তো আর বের করি নাই। দেখেন কি ঝামেলা, আমরা তো ক প্রকল্পের কি বের করছিলাম, ক প্রকল্পের আমরা কর পরবর্তী মুনাফা বের করছি, কিন্তু খ প্রকল্পেরটা তো করি নাই। ক প্রকল্পের হইলে না আমি বসাই দিতে পারতাম, কিন্তু খ প্রকল্পের কাজ তো আমি করি নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, খ প্রকল্পের আমার কর পরবর্তী মুনাফা বের করে নিতে হবে। খ প্রকল্পের কি বের করতে হবে, কর পরবর্তী মুনাফা বের করতে হবে। কোন প্রকল্পের, খ প্রকল্পের কর পরবর্তী মুনাফা বের করতে হবে। আমরা এটা করতে গিয়ে আর সময় নষ্ট করতেছি না। আমি বই থেকে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশনটা কি দেখাই দিব, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, নাকি আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করবেন? ক্যালকুলেশন করতে গেলে আর একটু সময় লাগবে, ক্লাসের টাইম একটু বেশি লাগবে, ঠিক আছে? ক্যালকুলেশন গুলো একটু টাইম কনজিউমিং, আমি যেহেতু ক্যালকুলেশন করে করে এখানে বসানোর মতো সময় আমার হাতে নাই, ঠিক আছে? আর আপনারা চাইলে ক্যালকুলেশন করে অঙ্কটা করবো, কি করবো বলেন? আমি ক্যালকুলেশন দিয়ে দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর আনসার গুলো দিয়ে অঙ্ক করে ফেলবো, নাকি আপনারা ক্যালকুলেশন করবেন? এখন কোনটা করবেন বলেন? 5 মিনিট সময় কি আপনাদের হাতে আছে? না, নিবন্ধনের পেইড ব্যাচের ক্লাস আমরা 7 তারিখ শুরু করবো, এর আগে ভর্তি হয়ে যান, এর আগে ভর্তি কনফার্ম করে ফেলেন যারা ভর্তি হবেন। আমরা 7 তারিখ শুরু করবো ইনশাআল্লাহ, 7 তারিখ আমরা ওরিয়েন্টেশন ক্লাস করবো, এর আগে ভর্তি হয়ে যান। কি করবেন দ্রুত বলেন? ক্যালকুলেশন মানে দিয়ে দিব নাকি আপনারা করবেন? কারণ ক প্রকল্পের হলে তো করে ফেলতে পারতাম, এখন তো খ প্রকল্পের কাজ করছে। খ প্রকল্প নিয়ে তো আমরা কিছু করি নাই। খ প্রকল্পের কর পরবর্তী মুনাফা আমাকে বের করা লাগবে। আচ্ছা, শর্ট নিয়ে নেন, এটাই ভালো হবে। হ্যাঁ, আমি মূলত খালিকুজ্জামান স্যারের বই থেকে অঙ্কটা করাচ্ছিলাম, হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, অনেক কাজে আসে। তো আমি একটু স্ক্রিনশটটা ধরি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই যে ক্যালকুলেশনটা দেখেন, খ প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় প্রসেস তো আমি আপনাদেরকে শিখাই দিছি, প্রসেস তো কমপ্লিট। আপনারা জাস্ট একটা কি নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত সবাই, বার্ষিক অবচয় সহ স্ক্রিনশট নিন। অবচয় একই রকম থাকবে, 18,000 টাকাই হবে। সবাই দ্রুত একটা স্ক্রিনশট নেন, আমরা এরপরে ক্যালকুলেশন গুলো দ্রুত করে ফেলবো, যেহেতু অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, উপস্থিতিও কম, ভালো লাগতেছে না। আর গ্রুপে দিয়ে দিব অবশ্যই, পুরো ম্যাথটা আমি গ্রুপে দিয়ে দিব, এরপরে হচ্ছে আমি প্রশ্নটাও গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। পুরো ম্যাথ দিয়ে দিব, প্রশ্ন দিয়ে দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন একটা। আশা করছি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে এই প্রশ্ন যেটা স্ক্রিনশট আপনারা নিছেন, এখানে খেয়াল করে দেখেন কর পরবর্তী মুনাফা পাওয়া গেছে কত, 25,200, 10,200, 4,200, 8,400, আর সর্বশেষ হচ্ছে মাইনাসের কত, 1,800। তাইলে ধরেন হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন, ধরেন মাইনাসের 2 আর 4, 6, 8, এই 4টা সংখ্যার আপনি কি বের করবেন, 4টা সংখ্যার আপনি গড় বের করবেন। তাহলে 4টা সংখ্যা কিন্তু আপনি কি করবেন, যোগ করবেন, যোগ করে আপনি 4 দ্বারা ভাগ করবেন। কিন্তু এই যে মাইনাসের 2 ছিল, এটা কি যোগ হবে না বিয়োগ হবে বলেন তো? এটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, কারণ মাইনাসে যদি কর পরবর্তী মুনাফা থাকে, তখন সেটা যোগ হওয়ার পরিবর্তে কি হবে, বিয়োগ হবে। তাহলে যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে নিতে দিলাম, এখানে একটা জিনিস খেয়াল করছেন, কর পরবর্তী মুনাফা কিন্তু মানে কর পূর্ব মুনাফা নেগেটিভ ছিল পঞ্চম বছরে। খেয়াল করেন, পঞ্চম বছরে কর পূর্ব মুনাফা নেগেটিভ ছিল 3,000, এটার উপরে কর ধরা হয়েছে 1,200 টাকা। এই 1,200 টাকা বাদ দিলে মাইনাস থাকতেছে 1,800 টাকা, ঠিক আছে? তো আলটিমেটলি রেজাল্ট কত আসতেছে, এটা নেগেটিভ। তো যখন কর পূর্ব মানে গড় কর পরবর্তী নিট মুনাফা বের করবেন, একটু খেয়াল করেন বক্সের একবারে নিচে দেখেন শেষ বছরে গিয়ে কিন্তু মাইনাস হচ্ছে আলটিমেটলি, কারণ এটা নেগেটিভ ব্যালেন্স, এটা কি হচ্ছে নেগেটিভ। তাই এই জন্য এটা কি করা যাবে না, এটা প্লাস করা যাবে না, ঠিক আছে? এটা নেগেটিভ আছে, এটা কি করে দিতে হবে, এটা মাইনাস করে দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার তো মুনাফাই হয় নাই, আমার তো 5 নাম্বার বছরে দেখবেন যে আমার কি, আমার হচ্ছে কর পূর্ব মুনাফা হচ্ছে নেগেটিভ 3,000 টাকা। সো আমার যদি ক্ষতি হয়, তাহলে আমি ওইটার উপরে কর দিতে যাবো কেন? আলটিমেটলি কর দিচ্ছেন না, কর আপনি সুবিধা পাচ্ছেন। এই জিনিসটা একটু খেয়াল রাখেন, মডার্ন সিস্টেমে এখন আর কি করা হয় না, যে নেগেটিভ ভ্যালু আসছে আমি এটার উপর কর দিব কিনা, আমি ভ্যালু বের করবো, অর্থাৎ ওই 3,000 টাকার উপরে 40% আমি অ্যাপ্লাই করবো। 40% অ্যাপ্লাই করলে টাকা বের হচ্ছে কত, 1,200। আলটিমেটলি কর পরবর্তী মুনাফা বের হচ্ছে 1,800। মনে রাখতে হবে, ওই 40%-এ 1,200 টাকা বের হয়েছে, এই টাকাটা কিন্তু সরকারকে আমার দেওয়া লাগবে না, উল্টা সরকারকে পরের বছরে এই 1,200 টাকা আমি কম দিব। তাহলে আমি একটা ট্যাক্স অ্যাডভান্টেজ পাইলাম। কথা কি বুঝতেছেন কিনা? মানে এই বাদ দেওয়া না দেওয়া নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমি কি
কর পূর্ব মুনাফা যখন নেগেটিভ আসবে আমি কি কর বাদ দিব নাকি দিব না, এটা একটা বিতর্ক আছে। আমার প্রশ্ন, আমাদের যুক্তি হচ্ছে আপনি বাদ দিবেন। কারণ মডার্ন যে বইগুলো আছে সবগুলোতে দেখবেন বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দিচ্ছেন? কারণ বাদ দিলে আপনি নিজেই বেনিফিটেড, অর্থাৎ আপনার ক্ষতি হয়েছে। এই ক্ষতির উপরে যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা আপনি কি পাবেন? আপনি মানে হচ্ছে ট্যাক্স অ্যাডভান্টেজ হিসাবে পাবেন। পরবর্তী বছরে যখন আপনি ট্যাক্স দিবেন এই 1200 টাকা সরকারকে আপনি কি দিবেন? কম দিবেন। ক্যালকুলেশন করে রাখছেন আপনি 1200 টাকা কম দেন, সুতরাং আপনি ট্যাক্স বেনিফিটেড হইলেন। এখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। যদি নেগেটিভ দিকে চিন্তা করেন তাহলে আপনার লস হয়েছে, কিন্তু লসের উপর যখন আপনি ট্যাক্স ক্যালকুলেশন করছেন তখন কিন্তু আপনি লাভবান হয়েছেন। পরবর্তী বছরে কি সরকারকে এই টাকাটা আপনার কি দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে কি বিষয়। যাই হোক, সো এটা একটা বেনিফিট আপনার। সো এই জন্য যখন এটা নেগেটিভ ব্যালেন্স আসবে তখন এটা কি করে দিবেন? মাইনাস করে দিবেন। 4 বছর যোগ করবেন, 5ম বছর মাইনাস করবেন। তাহলে গড় করপূর্ববর্তী মুনাফা বের হবে কত আপনার? 9240 টাকা। কত বের হবে? 9240 টাকা। 9240 টাকাকে আর এখানে তো 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে গড় মুনাফার হার যেহেতু বের করবো, তাহলে 9240 টাকাকে 55,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আপনি আলটিমেটলি গড় মুনাফার হারটা পেয়ে যাবেন কত? গড় মুনাফার হার পেয়ে যাবেন 16.80%। 16.80%। আপনারা কি লাস্ট লাইনে এসে যে আমি কনক্লুশনটা দিলাম এটা বুঝতে পারছেন? নিকিতা, এই নিকিতা আপনাকে কিন্তু আমি এই জন্যই কিন্তু এক্সপ্লেনেশনটা দিলাম। কর তো আমি লাভের উপর দিব, ক্ষতির উপরে কি আমি কর দিব না? আলটিমেটলি আমি তো কর দিচ্ছি না, আমি তো সুবিধা পাচ্ছি রে ভাই। পরবর্তী বছরে যখন মুনাফা হবে সরকারকে আমার কর দেওয়া লাগবে না, তখন আমি কি করব? এই পরিমাণ, অর্থাৎ ওই যে 1200 টাকা, এই 1200 টাকা সরকার আমার উল্টে অ্যাডভান্টেজ দিবে। আমি কি করব না, এই টাকাটা ধরেন আমার যদি 10,000 টাকা ট্যাক্স আসে তখন এই 1200 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা সরকারকে আমি পরিশোধ করব। আলটিমেটলি আপনি ট্যাক্স অ্যাডভান্টেজ পাইছেন, ট্যাক্স আপনার দেওয়া লাগছে না। আপনি ক্যালকুলেশন করতেছেন মানে আপনি ট্যাক্স দিচ্ছেন না, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্স আপনি বের করে রাখছেন আপনার সুবিধার জন্য, ট্যাক্স অ্যাডভান্টেজ। এই জন্য এখন মডার্ন অ্যাকাউন্টিং এ কিন্তু, মডার্ন ফাইন্যান্সে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। পরবর্তী বছরে গিয়ে আপনি টাকাটা কি পাবেন? ছাড় পাবেন। যেমন ধরুন হচ্ছে কি হয়েছে, কোভিড-19 এর সময় কি হয়েছে বলেন তো? যখন ব্যবসায়ীরা বড় ধরনের লসের সম্মুখীন হলো তখন কি হয়েছে ঘটনা? সরকার কিন্তু পরবর্তীতে কি দিচ্ছে? প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ সরকার তাদেরকে টাকা দিচ্ছে ব্যবসা করার জন্য, প্রণোদনা টাকা দিয়ে দিচ্ছে, নেন আপনারা ব্যবসা করেন। সরকার কি ঠেকা পড়ছে ওদেরকে টাকা দেওয়ার জন্য? সরকার কেন তাদেরকে টাকা দিল? কারণ এই ব্যবসায়ীরা একটা বড় অ্যামাউন্টের ট্যাক্স দেয় সরকারকে। সরকার যখন প্রণোদনা দিছে সবারে কিন্তু সেম অ্যামাউন্ট দেয় নাই, রোহিং যে পরিমাণে ট্যাক্স দিচ্ছে তার অনুপাতে তাকে প্রণোদনা দিছে। মানে সরকার কেন বেনিফিট দিচ্ছে? কারণ এর পূর্বে সে সরকারকে বেনিফিটেড করছে, এই জন্য সে সরকারকে কি দিচ্ছে? সুবিধা দিচ্ছে, মানে সরকার তাকে বেনিফিট দিচ্ছে। কথা বুঝতে পারতেছেন? তো সেম জিনিসটা এখানে হচ্ছে, আপনি ট্যাক্স দিচ্ছেন না, উল্টা এই ট্যাক্স বেনিফিটটা আপনি পাবেন যখন পরবর্তী বছর আপনি ট্যাক্স দিবেন। আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নিকিতা, আপনি বুঝতে পারছেন কিনা বলেন? তো আলটিমেটলি রেজাল্ট বেরোয় 16.80%। দেখেন খ প্রকল্পের ক্ষেত্রে আপনার ARR বের হচ্ছে কত? ARR বের হচ্ছে 16.80%। আর গ প্রকল্পের ক প্রকল্পের বের হচ্ছিল 22.91%। এখন এই দুইটার মধ্যে কোন প্রকল্প আপনি গ্রহণ করবেন? প্রশ্ন এখানে কিন্তু দুইটা কিন্তু স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে মনে রাখতে হবে লাভজনক প্রকল্প হলে সবগুলো প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে। এখন দেখেন নরমালি ARR সিলেক্ট করার সূত্র কি? ARR যদি এক্সপেক্টেড রিটার্ন থেকে গ্রেটার দেন হয়, মানে আপনার প্রত্যাশিত আয়ের হার থেকে যদি গড় মুনাফার হার বেশি হয় তাহলে আপনি ওই প্রকল্পে বিনিয়োগ করবেন। সমান হইলেও বিনিয়োগ করতে পারেন, সেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজারের উপর নির্ভর করে, সে বিনিয়োগ করলেও পারবে না করলেও পারবে, কিন্তু কম হইলে বিনিয়োগ করা যাবে না। তাহলে এখানে এক্সপেক্টেড রিটার্নটা কত? এখানে এই যে সর্বনিম্ন গড় মুনাফার হার কত পার্সেন্ট দেওয়া ছিল? 15%। তাহলে দেখেন 15%, খ প্রকল্পের বেরোচ্ছে 16.80%। তাহলে এটাও কিন্তু আমার সর্বনিম্ন প্রত্যাশিত হারের তুলনায় বেশি। তাহলে খ প্রকল্পেও লাভজনক বিনিয়োগ, এখানে বিনিয়োগ করলে আমি লাভজনক বিনিয়োগ পাবো। আবার আমি যদি ক প্রকল্পে তো 22.91%, তাহলে এখানে বিনিয়োগ করলে আমার কি হবে? লাভ হবে। এমন প্রশ্ন হচ্ছে আমি কি করব? আমি কি দুইটাতেই বিনিয়োগ করবো নাকি একটাতে বিনিয়োগ করব? যেহেতু দুইটাই স্বাধীন প্রকল্প এবং দুইটাতে বিনিয়োগ করার মতো টাকা আমার কাছে আছে, এই যে কত আছে এখানে 2 লাখ, এক একটা প্রকল্পে বিনিয়োগ করতে হবে 1 লাখ, তার মানে তো আমি দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবো। সুতরাং আমি দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবো। আমি এক্ষেত্রে ডিসিশন দিব জনাব আরিফ কি করবে?
যেহেতু তার কাছে পর্যাপ্ত মূলধন আছে এবং দুইটা প্রকল্পে বিনিয়োগ করে লাভজনক, সুতরাং সে দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারে। কিন্তু এটা যদি স্বাধীন প্রকল্প না হয়ে এটা যদি পরস্পর বর্ধনশীল প্রকল্প হইতো, তাহলে এই দুইটা প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত তারা আমি দিতে পারতাম না। কারণ পরস্পর বর্ধনশীল প্রকল্পের মানে হচ্ছে একটা প্রকল্পে বিনিয়োগ করো। তাহলে বলেন তো, দুইটা প্রকল্পই তো বিনিয়োগ করা লাভজনক, কোন প্রকল্পে বিনিয়োগ করতো জনাব আরিফ? তখন আমরা যেটা সব থেকে বেশি লাভজনক সেটাতে বিনিয়োগ করার জন্য তাকে আমরা পরামর্শ দিতাম। তাহলে এই ক্ষেত্রে এ প্রকল্পে অর্থাৎ ক প্রকল্পে বিনিয়োগ করলে আমি মুনাফার হার পাবো 22.9%, আর খ প্রকল্পে পাবো 16.8%। তো সেক্ষেত্রে আমি বলতাম তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করো? ক প্রকল্পে বিনিয়োগ করো। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? অনেক জটিল জটিল ফ্যাক্ট কিন্তু আসছে। এই যে নিকিতা একটা চমৎকার কোশ্চেন করছে, কারণ এই জিনিসগুলো ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্টের মাথায় তো আসেই না। আবার আমরা অনার্স মাস্টার্স করে ফেলছি, তারপরে আমরা কনফিউজ, অথবা জানি কেন এটা হয় সেটা আমরা জানি না। এই জন্য এই ব্যাপারগুলোর বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনার অঙ্ক করতে ভালো লাগবে, মানে আপনি তৃপ্তি পাবেন, স্যাটিসফ্যাকশন আসবে। এই যে এখানে ডিসিশন লেভেলে এসে কি জটিল জিনিস ছিল যে স্বাধীন প্রকল্প, এখানে কিন্তু মোটামুটি একটা ক্লু আপনাকে দিয়ে দিচ্ছে। অনেকে কি করবে, পরীক্ষার খাতা মূল্যায়ন করে আসবে এটা তো বেশি 22.9, সুতরাং এটাতে বিনিয়োগ করো। কিন্তু কাহিনী তো গড়াই দিচ্ছে এই জায়গার মধ্যে স্বাধীন প্রকল্প বলে দিচ্ছে। তো স্বাধীন প্রকল্প না বলে দিলে ধরে নিতে হবে পরস্পর বর্ধনশীল প্রকল্প। সেই ক্ষেত্রে দুইটা থেকে যে কোনো একটাতে বিনিয়োগ করার আমি পরামর্শ দিতে পারতাম, কিন্তু যেহেতু স্বাধীন প্রকল্প বলে দিছে এবং দুইটা